বন্ধুরা, এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2-এ মোহনবাগান অনেক কঠিন প্রতিপক্ষর বিরুদ্ধে ম্যাচ খেলবে। তো এসিএল 2-এ মোহনবাগান দলের শক্তি দুর্বলতা কোন জায়গায় হতে পারে, মোহনবাগানের স্কোয়াড ডেপথ কত, মোহনবাগান দল কটা বিদেশি স্টার্টিং লাইন আপে খেলাবে, মোহনবাগান দলের জন্য সবথেকে বড় উইকনেস কি হতে পারে এবং মোহনবাগানের কি প্লেয়িং 11 হবে এসিএল 2-এ, সমস্তটাই আপনাদেরকে জানাবো। খুবই গুরুত্বপূর্ণ ভিডিও হবে, কারণ আমি কিন্তু প্রায় 2 ঘন্টা 3 ঘন্টা ধরে সমস্ত মোহনবাগানের স্কোয়াড দেখেই ভিডিওটা বানিয়েছি। তো অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। এবং তার আগে বলে রাখি, যেহেতু এখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন, তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। তাহলে বন্ধুরা, সবার প্রথমে বলি, এসিএল 2-এ মোহনবাগানের কিন্তু প্রথম ম্যাচ আছে 16ই সেপ্টেম্বর। এবং বলে রাখি, এসিএল 2-এ কিন্তু সমস্ত দলই ভীষণ কঠিন। আমরা কোনো দলকে বলতে পারবো না যে ভাই এই দলটা ইজি বা ওই দলটা অতটা ভালো নয়। এসিএল 2-এ যোগ্যতা অর্জন করেছে মানে সমস্ত দলই কিন্তু প্রচণ্ড প্রচণ্ড কঠিন এবং প্রচণ্ড মজবুত, এতে এক ফোঁটাও সন্দেহ নেই। সবার প্রথমে বলি, এসিএল 2-এ মোহনবাগানের প্লাস পয়েন্ট কি। মোহনবাগান সবথেকে বড় প্লাস পয়েন্ট হচ্ছে মোহনবাগান এই গোটা দল প্রায় 95% লাস্ট সিজন খেলেছিল। লাস্ট সিজন মোহনবাগান থ্রু আউট আইএসএল-এ আউটস্ট্যান্ডিং খেলেছিল, কেউ ধরতে পারেনি। অর্থাৎ মোহনবাগানের দলটা কিন্তু একটা সেট দল, আন্ডারস্ট্যান্ডিং আছে। মোহনবাগান দলের লাস্ট সিজন ডিফেন্স সব থেকে কম গোল কনসিড করেছিল থ্রু আউট আইএসএল হিস্ট্রিতে। অর্থাৎ বোঝা যাচ্ছে মোহনবাগানের ডিফেন্সও মজবুত। আপুইয়ার মতো প্লেয়ার এসে মোহনবাগান দলের খেলাই বদলে দিয়েছিল লাস্ট সিজন। এই সিজনেও আপুইয়া দুর্দান্ত ফর্মে আছে। মোহনবাগানের কাছে ভারতের দুটো ওয়ান অফ দ্য বেস্ট উইঙ্গার আছে। মোহনবাগান দলের কাছে কিন্তু সব থেকে ভালো ভালো স্ট্রাইকার আছে, যারা কিন্তু খুবই সুন্দর গোল ফিনিশ করে। এবং লাস্ট সিজন আইএসএল-এ সব থেকে গোল কনভার্সেশন রেশিও সব থেকে কিন্তু মোহনবাগানেরই ভালো ছিল। অর্থাৎ মোহনবাগান দলের কিন্তু ডিফেন্স, উইং, ডিফেন্সিভ মিডফিল্ড, স্ট্রাইকার সমস্তটাই ভালো। কিন্তু মোহনবাগান দলের একটাই উইকনেস আপাতত মনে হচ্ছে, সেটা হচ্ছে একটা অ্যাটাকিং মিডফিল্ডার, ক্রিয়েটিভ মিডফিল্ডার। সাহাল আব্দুল সামাদ ছাড়া ক্রিয়েটিভ মিডফিল্ডারে আমি অত ভালো কাউকে দেখতে পাচ্ছি না। থাপা সেন্ট্রাল মিডফিল্ডার, ডিমিট্রি পেট্রাটস সেকেন্ড স্ট্রাইকার। পেট্রাটসকে অ্যাটাকিং মিডফিল্ডার খেলা ভাবলে এটা কিন্তু আমি বলবো একটু রিস্ক হয়ে যাবে, কারণ লাস্ট সিজন পেট্রাটস অ্যাটাকিং মিডফিল্ডে যে কটা ম্যাচ সুযোগ পেয়েছিল খুব একটা কিন্তু ভালো কিছু করতে পারিনি। এবার ডিপেন্ড করছে রবসান। রবসান কিন্তু তিনি উইং দিয়ে খেলেন, এবং রবসানকে অ্যাটাকিং মিডফিল্ডে খেলাবে নাকি সেটাও একটা বড় প্রশ্ন আছে। অর্থাৎ যদি সাহাল আব্দুল সামাদ ভালো খেলে দেয়, মোহনবাগানের অ্যাটাকিং মিডফিল্ডেও কোনো সমস্যা থাকবে না। আশা করবো সাহাল অ্যাটাকিং মিডফিল্ডে সেরা পারফরমেন্সটা দেবে। একটা বড় অপরচুনিটি পেয়েছে সাহাল। এত বড় ক্লাবের অ্যাটাকিং মিডফিল্ডে খেলা মানে এটা একটা বিশাল অপরচুনিটি, শুধু মোহনবাগানের জন্য নয়, ইন্ডিয়ার জন্য। অর্থাৎ পুরোপুরি ভরসা রাখছি যে সাহাল অ্যাটাকিং মিডফিল্ডের এই সামান্য দুর্বলতাটা মিটিয়ে দেবে। অর্থাৎ মোহনবাগান দলে আপাতত কোনো দুর্বলতা আমি দেখতে পাচ্ছি না। এবং যদি আমি একটা এক্সাম্পল দিই, যদি ডার্বি ধরি, এই সিজনে ডার্বিতে মোহনবাগান ভুগেছে একটা জিনিসে, সেটা হচ্ছে ক্রিয়েটিভ মিডফিল্ডে। মোহনবাগান মাঝবার থেকে খেলা তৈরি করতে পারিনি, অনেস্টলি বলছি, ডার্বিতে। অর্থাৎ যদি সাহাল আব্দুল সামাদ সঠিক পারফরমেন্সটা দেয়, তাহলে অবশ্যই মোহনবাগান কিন্তু অ্যাটাকিং মিডফিল্ডেও ভালো খেলবে। এইবারে বলি মোহনবাগানের স্কোয়াড ডেপথ কত এসিএল 2-এ। মোহনবাগান দলের স্কোয়াড ডেপথ দুর্দান্ত। মোহনবাগানের মানে বেঞ্চ প্লেয়ার নিয়েও চিন্তা ভাবনা করার নেই, কারণ মোহনবাগানের স্কোয়াড ডেপথে অনেক প্লেয়ার আছে, যেমন থাপা, দীপক টাংরি, জেসন কামিংস, মেহতাব সিং, আশিস রায়, দীপেন্দু বিশ্বাস, এরা অনায়াসেই যে কোনো দলের প্লেয়িং 11-এ খেলে নেবে। অর্থাৎ মোহনবাগান দলের কিন্তু সাবস্টিটিউশন নিয়েও চিন্তা নেই। অর্থাৎ একটা প্রচণ্ড মজবুত মোহনবাগান খেলতে যাচ্ছে এসিএল 2-এতে, এক ফোঁটাও সন্দেহ নেই। এবং এসিএল 2-এর মতো কঠিন কম্পিটিশনে কিন্তু একটা মজবুত দল অবশ্যই দরকার, যেটা মোহনবাগানের কাছে আছে। এবারে যদি বলি মোহনবাগানের প্লেয়িং 11 কি হতে পারে, মোহনবাগানের জন্য সব থেকে বেস্ট প্লেয়িং 11 যেটা হবে আমি মনে করি সেটা হচ্ছে 4-4-2। এবং অবশ্যই মোহনবাগানের গোলকিপারে থাকবে বিশাল ক্যাথ, দুর্দান্ত গোলকিপারে কোনো সন্দেহ নেই। মোহনবাগান দলের ডিফেন্সে একটাই দুর্বলতা ছিল এতদিন, সেটা হচ্ছে আশিস রায়। কিন্তু অভিষেক সিংকে নেওয়ার পর থেকে কিন্তু অভিষেক সিং যে কটা ম্যাচ খেলেছে যথেষ্ট ভালো খেলেছে। তাই অভিষেক সিং আশায় কিন্তু মোহনবাগানের ডিফেন্সের উইকনেসটা আর রইল না। লেফট ব্যাকে সুভাশিস বোসকে দেখতে পারবো, এবং দুটো সেন্টার ব্যাক, একটা টম আর একটা অ্যালবার্তো। লাস্ট সিজন এই দুটো সেন্টার ব্যাক কি করেছে আমরা সবাই জানি। ডিফেন্স, অ্যাসিস্ট, গোল সমস্তই দুটো সেন্টার ব্যাক করেছে, তাই এদের দুজনকে কিন্তু রেখেই ডিফেন্স সাজাতে হবে।
একমাত্র ডিফেন্সিভ মিডফিল্ডার, সেন্ট্রাল মিডফিল্ডারও বলতে পারেন। আপুইয়া ভাই বলতে পারি আমি এই মুহূর্তে বেস্ট ইন্ডিয়ান প্লেয়ার আপুইয়া, এতে কোনো সন্দেহ নেই। আপুইয়া ডিফেন্সিভ মিডফিল্ডে সেন্ট্রাল মিডফিল্ডার, মানে আপুইয়া হচ্ছে লিঙ্ক ক্রিয়েট করে। আপুইয়া যত ভালো খেলবে মোহনবাগানও কিন্তু তত ভালো রেজাল্ট করবে, এতে এক ফোঁটাও সন্দেহ নেই। মলিনা কিন্তু মোহনবাগানকে প্র্যাকটিস সেশনে পাসিং ফুটবলের ওপর বেশি জোর দিচ্ছে, অর্থাৎ যেটাকে আমরা বলবো পিছন দিক থেকে অ্যাট্যাক, লিঙ্ক আপ ফুটবল। সেটা যদি আপনাদেরকে বোঝাই তাহলে খেলাটা কিরকম তৈরি হবে। যেহেতু সেন্ট্রালি মোহনবাগান যখন অ্যাটাক করতে চাইবে, অ্যালবার্তো বা অলরেড আপুইয়াকে পাস দেবে, আপুইয়া সাহাল আব্দুল সামাদকে পাস দেবে। সাহাল আব্দুল সামাদের কাছে দুটো অপশন থাকবে, নয় পেট্রোটসকে পাস দেওয়ার, নয় নিজে ড্রিবেল করে উপরে উঠে যাওয়ার। এবং পেট্রোটসের কাছে সুযোগ থাকবে জেসন কামিন্সকে পাস দেওয়ার বা নিজে সামান্য বলটাকে এগিয়ে নিয়ে গিয়ে গোলে শট করে গোল করার। এটা কিন্তু হচ্ছে আমাদের লিঙ্ক আপ প্লে, যেটা ডিফেন্স থেকে হোজে মুলিনা যেটা প্র্যাকটিস করিয়েছে মোহনবাগানকে, লিঙ্ক আপ ফুটবল। এটাতে কিন্তু মোহনবাগানের যদি সঠিক পাস দিয়ে মোহনবাগান অ্যাটাক তৈরি করতে পারে, যদি মোহনবাগান ভুল পাস মিস পাস না দেয়, এটা কিন্তু মোহনবাগান হোজে মলিনার পরিকল্পনা অনুযায়ী খুবই সহজ পদ্ধতিতে গোল করতে পারবে। এইবারে যদি বলি উইং প্লে কি করে করবে, যেটা ডিফেন্স থেকে, সেটা হচ্ছে আমরা জানি দুটো মানে উইঙ্গারকে পাস দিতে কখনোই খুব একটা অসুবিধা হয় না। তাই অভিষেক সিং মানবীর সিংকে পাস দেবে, মানবীর সিং সিধা বল ওপরে নিয়ে যাবে, সেখান থেকে ক্রসেসও দিতে পারে। এবং রবিনোর ক্ষেত্রেও সেম, সুভাশিস বোস থেকে রবিনো ওপরে উঠবে, সেখান থেকে ক্রসেসও দিতে পারে। যদি আপনাদেরকে আরেকটু ভালো করে বোঝাই যে কিরকম ভাবে মোহনবাগান অ্যাটাক করতে পারে, তাহলে একটু এই ভিডিওটা দেখে নিন। যখন ডান দিক থেকে মানবীর অ্যাটাকে উঠবে, তখন পেট্রোটস এই যে খালি জায়গাটা ফিল করবে, ঠিক আছে। আর যদি মানবীরের ক্রসটা ওভারহেডও হয়ে যায়, তাহলে বাঁদিক থেকে রবসান এই ক্রসটাকে সামলাবে। আর যদি জেসন কামিন্সের কাছে যায়, তাহলে তো কোনো চিন্তাই নেই, জেসন কামিন্স শর্ট করে গোল করতে পারবে। অর্থাৎ পেট্রোটসকে কিন্তু ওই জায়গাটা ফিল করতে হবে যদি দরকার পড়ে, বা মানবীর কিন্তু পেট্রোটসকে ওই জায়গাটা পাস দিয়ে ক্রিয়েটিভিটি তৈরি করতে পারে। এইবার আসি রবসানের দিকে, উইং। রবসানের ক্ষেত্রেও সেম। রবসানের ক্ষেত্রে কামিন্স যেহেতু একটু বাঁ প্রান্তে থাকবে, কারণ কামিন্স বাঁ পায়ের প্লেয়ার, তো রবসানের ক্ষেত্রে কামিন্সকে পাস দেওয়াটা ইজি হবে, নয়তো তিনি মিডিলে পেট্রোটসের ফাঁকা জায়গায়ও পাস দিতে পারে, ঠিক আছে। এটা হচ্ছে মোহনবাগানের দুটো উইং। এইবারে বলি মোহনবাগানের সাহাল আব্দুল সামাদের কাজটা কি হবে। যখন সাহাল ওপরে উঠবে, তখন পেট্রোটস পাশে থাকতে পারে বা পেট্রোটস সামান্য ডিপ ডাউন করতে পারে। যদি ব্যাক পাস দিতে হয় সাহাল আব্দুল সামাদের, তাহলে নয়তো সাহাল এই জায়গাটা ফিল করে সাহাল অ্যাটাকিং ওয়াইজ উঠবে, ডান প্রান্তে মানবীর উঠবে, যাতে মানবীরকে পাস দিয়ে খেলা তৈরি করতে পারে যদি সামনে গার্ড থাকে, বা বাঁ প্রান্তের রবসানকে দিয়েও খেলা তৈরি করতে পারে। অর্থাৎ সাহালকে একটু উপরে খেলিয়েছি আপুইয়ার, তার কারণ হচ্ছে সাহাল যাতে এই জায়গাটা ওঠানামা করে সাহাল আর পেট্রোটস খেলতে পারে, দ্যাটস ইট। আর যদি মোহনবাগান ট্রানজিশনের ডিফেন্স যেটাকে বলে, যখন মোহনবাগান ডিফেন্স করবে, তখন এটা হবে মোহনবাগানের ডিফেন্সিভ শেপ। তখন মোহনবাগান 4-4 নিজের হাফে চলে আসবে এবং ট্রানজিশনের অপেক্ষা করবে, যাতে পেট্রোটস আর কামিন্স কাউন্টার অ্যাটাকে বল পেলে দৌড়ায়, এবং পাশ থেকে অবশ্যই রবিনো মানবীরও হেল্পে যাবে। অর্থাৎ এইটা হবে কিন্তু মোহনবাগানের পুরোপুরি ফরমেশন যখন মোহনবাগান অ্যাটাক করবে এবং মোহনবাগান ডিফেন্স করবে। অর্থাৎ এটা হচ্ছে মোহনবাগানের, আমি মনে করি ACL2 এর সব থেকে মজবুত প্লেইং 11 হবে। এবং অবশ্যই মোহনবাগান কিন্তু সেকেন্ড হাফে থাপা, দীপক টাংরি, জেমি ম্যাকলেন অথবা জেসন কামিন্স, তারপরে আপনার মেহতাব সিং, আশিস রায়, দীপেন্দু বিশ্বাস, এরকম প্লেয়ার কিন্তু অ্যাভেলেবেল আছে। অর্থাৎ মোহনবাগান দলকে কিন্তু ACL2 এ হারানোটা এই সিজনে খুবই ডিফিকাল্ট। অবশ্যই মোহনবাগান কিন্তু আমি মনে করি পরের পর্বে যাবে, মানে এই গ্রুপ থেকে মোহনবাগান কিন্তু কোয়ালিফাই করবে, এটা আমি পার্সোনালি মনে করি। তো আপনার কি মনে হয় মোহনবাগানের জন্য প্লেইং 11টা কত মজবুত হতে পারে ACL2 এ, সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। তাহলে ভিডিওটা এখানে শেষ করছি। আশা করি ভালো লাগলে, তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, এবং চ্যানেলের নতুন সকলকে একটা অনুরোধ করে রাখবো, যেহেতু এখানে আপনারা খেলা সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন, তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। ধন্যবাদ।